18ই আগস্ট তো ফয়সালা হবে, কিন্তু বাস্তবে কি হলো? আরো একবার তোমাদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেওয়া হলো। তাছাড়াও একাদশ দ্বাদশের বাকি থাকা কাউন্সেলিং হঠাৎ করে স্থগিত কেন? কারণ এসএসসি এবং রাজ্য সরকার নাকি সুপ্রিম কোর্টের কাছে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চাইতে চলেছে। মানে আরো 6 থেকে 7 মাস একটা দীর্ঘ প্রতীক্ষা, তাই না? আজকে গ্রাউন্ড রিয়েলিটিটা কি একবার রাস্তায় গিয়ে দেখো। রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আমাদের ভাই বোনেরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে। সেই ছবিগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তাদের চোখের জলের কি কোনো দাম নেই? সোশ্যাল মিডিয়ায় শুধু বড় বড় কথা আর প্রতিশ্রুতির বন্যা, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে? কিছুই হচ্ছে না, তাই না? থার্ড এসএলএসটি যে স্বপ্ন তোমরা দেখছিলে, সেকেন্ড এসএলএসটি এক্সাম হওয়ার পর যারা হয়তো এই কিছু নম্বরের জন্য কিংবা হয়তো যেহেতু কাট অফ 70-72 গিয়েছে, এর ফলে অনেক ভেবেছিল যে থার্ড এসএলএসটি ক্ষেত্রে কিছুটা হয়তো আমাদের স্বস্তি মিলবে। সেই যন্ত্রণাটাও কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক দূর, তাই না? অনেক গড়িয়ে আসছে। এই দীর্ঘসূত্রিতার জাতাকলে পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। তোমাদের এই দাদা হিসেবে আজকের আমি চুপ করে বসে থাকতে পারলাম না, কারণ দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না, তাই না? আজকের এই ভিডিওতে কোনো ভনিতা হবে না 7% ওবিসি সংরক্ষণ, কাট অফের পরিবর্তন, নতুনদের সুযোগ এবং 90% বনাম 10% এর যে আসল খেলাটা চলছে তার সমস্ত হিসেব কিন্তু আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তোমাদের অবশ্যই অনুরোধ করবো। অনেক কিন্তু ইনফরমেশন এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পেতে চলেছো। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আসি এই 7% এই জটিলতায়। দেখো, রাজ্য সরকার চাইছে যে 7% করতে, আর বাকি 10% নিয়ে চলছে টানাটানি। নবম দশমের যে ভেরিফিকেশন চলছে সেটা কিন্তু পুরনো নোটিফিকেশন অর্থাৎ 17% ধরেই কিন্তু হচ্ছে, বুঝতে পারছো তো? সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু ইডব্লিউএস এর পুরনো ডেট মেনেই কিন্তু কাজ চলছে। কিন্তু আসল খেলাটা শুরু হবে যখন এই 7% চূড়ান্ত হবে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, কিন্তু ওবিসির ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জটা তোমরা বুঝতেই পারছো। যদি ওবিসি এ ক্যাটাগরির ওই 10% সংরক্ষণ বাতিল হয়ে যায়, তাহলে সেই শূন্য পদগুলো কোথায় যাবে জানো? সোজাসুজি কিন্তু চলে আসবে জেনারেল ক্যাটাগরিতে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো জল্পনা নয়, এটাই কিন্তু অঙ্কের হিসেব। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? যদি ম্যাথমেটিক্সে তোমরা যদি টোটাল ভ্যাকেন্সি থাকে 3,500 যদি থাকে, ঠিক আছে, এর মধ্যে জেনারেলদের কোটায় যদি থাকে সেটা হয়তো 1500 থাকলো, ঠিক আছে, তাহলে ভ্যাকেন্সি থাকে। আর ওবিসি এ তে সেখানে ছিল হয়তো তুমি ধরে নিতে পারো 500টা। এবার এই যে 500টা ভ্যাকেন্সি যদি বাতিল হয়ে যায়, ঠিক আছে, তার মানে বুঝতে পারছো তো কি হবে? ওই যে জেনারেল ক্যাটাগরি যে 500টা যে সিট ছিল সেখানেই কিন্তু সবাইকে লড়তে হবে। এর ফলে জেনারেলদের টোটাল ভ্যাকেন্সি দাঁড়াবে, টোটাল একদম দেখতে পাবে তোমরা 1500 প্লাস 500 অর্থাৎ 2000 ভ্যাকেন্সি মানে দাঁড়াবে, এবং সেখানে কিন্তু লড়াই হবে। আগে ডাকা হয়েছিল প্রায় 2000 জনের কাছাকাছি, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু দেখবে তোমাদের অনেককে কিন্তু ডাকতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? শুধু জেনারেল ক্যাটাগরিতে এক্সট্রা কিন্তু তোমাদের 500 জন কিন্তু এক্সট্রা চলে আসবে। এর ফলে কাট অফ আবার নতুন করে কিন্তু দাঁড়াবে। এর ফলে কিন্তু বহু মানে প্যাচ যা কিন্তু হবে, মানে বুঝতেই পারছো এই প্যানেলের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এখন সন্দেহ উঠছে। তোমাদেরও হয়তো এই বিষয়ে কিন্তু ধারণা অলরেডি তোমরা পেয়ে গিয়েছো, তাই না? তাছাড়াও একটা কথা না বললেই নয় যে ফ্রেশারদের তাহলে সুযোগ এবং কাট অফ কতটা নামবে। এখন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে 500 জন আসবে কোথা থেকে? দেখো, প্রথমে তো খোঁজা হবে ওয়েটিং লিস্ট থেকে, তাই না? কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি ওয়েটিং লিস্টে এত জেনারেল ক্যান্ডিডেট পাওয়াই যাবে না, আর তখনই খুলবে ফ্রেশারদের জন্য দরজা। হ্যাঁ, তোমরা যারা এতদিন হতাশায় কিন্তু ভুগছিলে, যাদের নাম লিস্টে ছিল না, তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে। আর এই সুযোগের সাথে সাথেই কিন্তু ধড়াম করে নামবে কাট অফ। কতটা নামবে? দেখো, নবম দশমের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেশি থাকায় মেল ক্যান্ডিডেটদের কাট অফ অনায়াসে কিন্তু 2 থেকে 3 নম্বর কমে যাবে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে হয়তো কিন্তু 1 থেকে 2 নম্বর কমবে। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কারা পাবে জানো? সেটা হচ্ছে আমাদের ফিমেল ক্যান্ডিডেটরা। ফিমেল ক্যাটাগরিতে এই কাট অফ 4 থেকে 5 নম্বর পর্যন্ত নিচে নেমে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা এতদিন ধরে ভাবছিলে যে আর বোধ হয় হলো না, তাদের বলি আশা ছাড়বে না, ঠিক আছে? গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে এই পরিবর্তন হলে ফিমেল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে। এবার চলে আসি যে বয়স, জাল সার্টিফিকেট এবং নতুন আইনি জটিলতার মধ্যে কি রয়েছে। দেখো, অনেকের মনে একটা ভয় ঢুকেছে যে দাদা, আমরা যারা ওবিসি এ থেকে জেনারেলে যাব, আমাদের তো বয়স 40 পার হয়ে গেছে, আমরা কি প্যানেল থেকে বাদ পড়ে যাব? তাহলে বলে রাখি, একদম না। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। রাজ্য সরকার অলরেডি 5 বছরের বয়সের ছাড়ের কথা ঘোষণা করেছে। তোমরা সেই এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে? এর সাথে আরেকটা বড় বিষয় হলো ফেক বা জাল সার্টিফিকেট ভেরিফিকেশনে যখন ওই ওবিসি এবং এসসি বা এসটি এর জাল সার্টিফিকেট গুলো ধরা পড়বে এবং সেগুলো বাতিল হবে, তখন সিট আরো ফাঁকা হবে, কাট অফ আরো 1 থেকে 2 নম্বর নিচে নেমে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। কিন্তু এর মধ্যেই কিন্তু একটা মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। এই যে নতুন ফ্রেশাররা আসবে, তারা যদি ইন্টারভিউ দেয় এবং রিটেন পরীক্ষা মিলিয়ে তাদের টোটাল নম্বর এমন কাউকে টপকে যায় যার অলরেডি কাউন্সিলিং হয়ে গেছে, তখন কি হবে? তখন তো সেই নতুন ছেলে বা মেয়েটা দাবি করবে যে আমার নম্বর বেশি, আমি কেন ওই ভালো স্কুলটা পাবো না?
এই জটিলতার কারণেই কিন্তু এসএসসি এখন বহু চিন্তার মধ্যে কিন্তু পড়ে গিয়েছে। তাছাড়া নবম দশমের ইন্টারভিউ বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে কি তাহলে ফের নতুন করে সবার ইন্টারভিউ বা কাউন্সেলিং হবে? যারা অলরেডি কাউন্সেলিং করে ফেলেছে তারা কি এটা সহজে মেনে নেবে? তারা তো আবার সুপ্রিম কোর্টে ছুটবে, তাই না? এই বিরাট ধোঁয়াশাটা কিন্তু এসএসসি নিজেও কিন্তু ক্লিয়ার করতে পারছে না। মানে বুঝতেই পারছো, ওদের মধ্যেও কিন্তু এই সংশয়টা কিন্তু রয়েই আছে। তাছাড়াও সুপ্রিম কোর্টের সাথে আলোচনা ছাড়া এসএসসির এক পা এগোনোরই কিন্তু কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে। তোমাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এই যে পয়েন্টগুলো তুলে ধরলাম কতটা যুক্তিসঙ্গত অবশ্যই জানাবে। আর তাছাড়া দেখো, আমি জানি যে তোমরা কতটা ক্লান্ত এবং দিনের পর দিন রাস্তায় বসে সোশ্যাল মিডিয়ায় আপডেট খুঁজে খুঁজে তোমরা আজ বিভ্রান্ত, তাই না? এই যে 31শে আগস্টের ডেডলাইন পার করে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাওয়ার যে তালবাহানা, ঠিক আছে, এটা তোমাদের ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিছুই নয়, তাই না? কিন্তু হার মানলে কিন্তু চলবে না। ওবিসি এ থেকে যারা জেনারেলে যাচ্ছ তারা নতুন করে ইডব্লিউএস পাবে কিনা বা এই পুরো 7% এর জট কিভাবে ছাড়বে সেটা সুপ্রিম কোর্টের পরবর্তী নোটিফিকেশন এলেই কিন্তু পরিষ্কার হবে। কিন্তু তোমাদের একজোট থাকতে হবে। তোমাদের এই লড়াইটা কিন্তু শুধু রাস্তায় নয়, সব জায়গাতেই কিন্তু লড়তে হবে। তাছাড়াও আমি তোমাদের সাথে ছিলাম এবং আছি এবং থাকবো। এর চরম হতাশার মধ্যেও কিন্তু যতটুকু পজিটিভ দিক আছে এবং কাট অফ কমার সম্ভাবনা এবং প্রেসারদের নতুন করে যে সুযোগ পাওয়ার আশা সেটাকে আঁকড়ে ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। তাছাড়া 2 নম্বর যদি কম হয় তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছে, যাদের 1 থেকে 2 নম্বরের জন্য হয়নি, তো তোমাদের জন্য কিন্তু এবার সুযোগটা কিন্তু প্রবল রয়েছে। এবার যদি 3 থেকে 4 নম্বর যদি কমে যায় তাহলে বহু স্টুডেন্ট কিন্তু এখানে অনেকটাই চান্স পাবে এবং তোমাদের মধ্যে দেখবে অনেকেই ডাক পাবে যারা এখনো আশা ছেড়েই দিয়েছিলে যে আমাদের তো কিছু হবে না, আমরা 2 নম্বরের জন্য হয়তো বাদ পড়ে গিয়েছি, আমাদের আর কোনো সুযোগ থাকবে না। দেখো, এই জটিলতার মাঝেই কিন্তু তোমাদের কিন্তু একটা বেনিফিট হতে চলেছে। এটা বলছি না যে এটা খুবই ভালো, কেননা যারা বাদ পড়ছে 2 থেকে 3 নম্বর বাদ, মানে ওবিসি ক্যাটাগরি হিসেবে যারা বাদ পড়ছে তাদের জন্য কিন্তু দুঃখ প্রকাশ করাটাই কিন্তু আমাদের ন্যায্য। কিন্তু যদি সেটা সরকারের দ্বারা হয় সেটা তো আমাদের কিছু করার নেই, তাই না? এর ফলে কিন্তু যারা 1 থেকে 2 নম্বর জন্য ডাক পাওনি তাদের জন্য কিন্তু অনেকটা সুযোগ কিন্তু এবার খুলতে চলেছে। তাছাড়াও তোমাদের কত নম্বরের জন্য ডাক পাওনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, বিশেষ করে নবম দশম স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা যথাযথ পড়ে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের সুযোগটা কতটা রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং এই আজকের আপডেট অনুসারে তারা অবগত হয়, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।